আমরা আজকে পড়ব কেমিক্যাল কাইনেটিক্স চ্যাপ্টারে CO2 ফার্স্ট অর্ডার রিঅ্যাকশন। ঠিক আছে, ছদ্ম একক্রমের বিক্রিয়া CO2 ফার্স্ট অর্ডার রিঅ্যাকশন, এটাকে আমরা বাংলাতে বলবো ছদ্ম একক্রমের বিক্রিয়া। CO2 ফার্স্ট অর্ডার রিঅ্যাকশন, ছদ্ম একক্রমের বিক্রিয়া। CO2 কথার মিনিং হচ্ছে ছদ্ম। তো আমরা প্রথমেই একদম ছোটবেলা থেকে যখন পড়াশোনা শুরু করেছি, একদম ছোটবেলায় আমরা দেখলাম বিভিন্ন সাধারণ জ্ঞানের বই পড়তাম, জিকের বই পড়তাম, সেক্ষেত্রে কিন্তু আমরা এই ছদ্ম নাম সিউডোনেম কথাটা কিন্তু পড়েছিলাম। কখন যখন অনেক পড়তাম না যে এই লেখকের ছদ্মনাম কি, এই রাইটারের সিউডোনেম কি, তার মানে ব্যাপারটা কি এরকম থাকতো, লেখক গল্প বা কবিতাটা লিখেছে যে নামে, সেটা তার আসল নাম নয়। মানে বইতে দেখে বা দেখে যে নামটা মনে হচ্ছে, বাস্তবে কিন্তু নামটা আলাদা, তখনই আসে ছদ্মনাম কথাটা। তার মানে এখানেও সিউডো কথাটা এসছে, সিউডো ফার্স্ট অর্ডার রিঅ্যাকশন, মানে তোমার রিঅ্যাকশনে দেখে মনে হবে এর অর্ডারটা অন্য কিছু, কিন্তু অ্যাকচুয়ালি অর্ডারটা আলাদা। তোমার দেখে মনে হবে অর্ডারটা 2, কিন্তু হলো অর্ডারটা 1, দেন সিউডো ফার্স্ট অর্ডার রিঅ্যাকশন। ঠিক আছে, মানে আমার দেখে যে অর্ডারের রিঅ্যাকশন মনে হচ্ছে, যে ক্রমটা মনে হচ্ছে, বাস্তবে সেই ক্রম হচ্ছে না, অন্য ক্রম। তার জন্য আমরা বলছি ছদ্মক্রম, সিউডো অর্ডার। এখন সিউডো ফার্স্ট অর্ডার কেন? কারণ সিউডো ফার্স্ট অর্ডারটা আমাদের বেশি ইম্পর্টেন্ট আমাদের পরীক্ষার জন্য, তার জন্য আমরা বলছি সিউডো ফার্স্ট অর্ডার। মানে দেখে মনে হবে সেকেন্ড অর্ডার, কিন্তু হবে আসলে ফার্স্ট অর্ডার। ওকে, তো আমরা দেখি এক্সাম্পলের সাহায্যে রিঅ্যাকশন কিরকম হয়। দেখো, ধরো একটা রিঅ্যাকশন, ফার্স্ট আমরা দেখি হাইড্রোলাইসিস অফ এস্টার, very very important, hydrolysis of ester, এটা খুব ইম্পর্টেন্ট, পরীক্ষাতে প্রচুর আসে এখান থেকে। হাইড্রোলাইসিস অফ এস্টার, তাহলে আমরা এস্টার নিই, ধরো এস্টার নিলাম আমরা ইথাইল অ্যাসিটেট CH3C2H5, ইথাইল অ্যাসিটেট। হাইড্রোলাইসিস মানে আমরা জানি এর সঙ্গে ওয়াটারের রিঅ্যাকশন হবে। এখন হাইড্রোলাইসিস অফ এস্টারটা আমরা এখানে করছি অ্যাসিডিক মিডিয়াম। অ্যাসিডিক মিডিয়াম মানে আমরা H+ দিয়েছি, ঠিক আছে, অ্যাসিডিক মিডিয়াম। অ্যাসিডিক মিডিয়াম বলে আমরা এখানে H+ দিয়েছি। দিলে আমার তৈরি হবে CH3COH প্লাস C2H5OH, অ্যাসিডিক অ্যাসিড আর ইথানল তৈরি হবে। তো আমাদের প্রোডাক্ট নিয়ে বেশি মাথা ঘামানোর দরকার নেই, কারণ আমরা দেখেছি রেট ল কি থাকে, রেট ইকুয়াল টু K কিন্তু রিঅ্যাকট্যান্টের কনসেন্ট্রেশন থাকে এবং তার পাওয়ারে কিছু একটা যায়। তো প্রোডাক্ট নিয়ে আমাদের ভেবে লাভ। তাহলে যদি এইটা দেখি, তাহলে এই রিঅ্যাকশনটা দেখে আমাদের কি মনে হচ্ছে, যে আমাদের মনে হচ্ছে রেট ল should be rate equal to K into concentration of ester, এখানে এস্টারটা হচ্ছে CH3COO2H5, এটা একটা এস্টার, to concentration of H2, তারপরে উপরে 1 উপরে 1, এখানে যদি 1 আছে, এর আগে 1 এর আগে 1, তাই 1 উপর। দেখে মনে হচ্ছে এটা হওয়া উচিত, হার সূত্রটা বা হার সমীকরণ, রেট ইকুয়েশন যাই বল, সেটা হওয়া উচিত এটা। তাহলে দেখে কি মনে হচ্ছে, অর্ডার should be 1 plus 1 equal to 2, এই 1 plus 1 equal to 2, তাই তো? অর্ডারটা 2 হওয়া উচিত মনে হচ্ছে। কিন্তু এখন দেখো এইখানে এই যে ওয়াটারটা আমরা ইউজ করছি, এটা কিন্তু এখানে কিভাবে কাজ করছে, কিন্তু এখানে যেমন সলভেন্ট, দ্রাবক হিসাবে কাজ করছে, যেমন সলভেন্ট মানে এখানে ইথাইল অ্যাসিডটা এর মধ্যে ওয়াটারে সলিউবল করা হয়েছে, যেমন সলভেন্ট হিসাবে কাজ করছে, তেমনি এটা কিন্তু কাজ করছে রিঅ্যাকট্যান্ট হিসাবেও কাজ করছে। কিন্তু রিঅ্যাকশনেও টেক পার্ট করছে, অংশ নিচ্ছে। তার মানে সলভেন্ট প্লাস রিঅ্যাকট্যান্ট দুটো ওয়েতে কাজ। তার মানে আমরা বলতেই পারি এটা এখানে কি রয়েছে, এক্সেস নিতে হবে আমাদেরকে, যেহেতু দুটো কাজ, তাহলে এক্সেস অ্যামাউন্ট। তাহলে আমাদের কি করতে হবে, আমাদের এই জিনিসটা
এক্সেস অ্যামাউন্টে নিতে হবে H2 টা। এক্সেস অ্যামাউন্ট মানে কি? এক্সেস অ্যামাউন্ট মানে কি? হাই কনসেন্ট্রেশন। এক্সেস অ্যামাউন্টে নিচ্ছি তার মানে কি হচ্ছে এটা? হাই কনসেন্ট্রেশনে কাজ করছি আমরা, এটা হাই কনসেন্ট্রেশন। তার মানে এইখানে এই যে H2 টা কি আছে? হাই কনসেন্ট্রেশন, কনসেন্ট্রেশন ভেরি হাই। কনসেন্ট্রেশন ভেরি হাই হওয়ার জন্য কি হচ্ছে, এর যে রিঅ্যাকশনে টেক পার্ট করার ফলে এর যে কনসেন্ট্রেশনের চেঞ্জটা হচ্ছে সেটা খুবই কম, সেটা খুবই কম। মানে তুমি ধরো এটা নিয়েছো 0.1 মোল আর এইটা ধরো নিয়েছো 10 মোল, তার মানে ব্যাপারটা কি 0.1 আর কোথায় 10, অনেক হাই। এর থেকে এর কনসেন্ট্রেশন কি ভেরি ভেরি হাই, তাই তো? মানে এর কনসেন্ট্রেশন যেহেতু অনেক বেশি, তার ফলে রিঅ্যাকশনে এর দেখো এও রিঅ্যাকশন করবে, মানে এর কনসেন্ট্রেশন কমবে, এও রিঅ্যাকশন করবে, এরও কনসেন্ট্রেশন কমবে। কিন্তু তোমার কোনটা ইফেক্টটা বুঝতে পারবে তুমি, এখানে কম আছে, কম থেকে আবার রিঅ্যাকশন হয়ে গেল, মানে এর এফেক্টটা পড়বে। কিন্তু এ কিন্তু অনেক হাই অ্যামাউন্টে রয়েছে, সেখান থেকে অল্প পরিমাণে রিঅ্যাক্ট করে, তাহলে সেই কনসেন্ট্রেশন চেঞ্জটা রিঅ্যাকশন রেটের উপর এমন কিছু প্রভাব কিন্তু ফেলবে না, তাই না? তার মানে যেহেতু এই হাই কনসেন্ট্রেশনে রয়েছে, এর কনসেন্ট্রেশনটা এটার থেকে এস্টারের থেকে অনেক বেশি, তাই এই চেঞ্জিং কনসেন্ট্রেশনটা অতটা এফেক্ট করবে না রেটের উপর। তার মানে আমরা এর কনসেন্ট্রেশন চেঞ্জটাকে এখানে নেগলেক্ট করতেই পারি, নেগলিজেবল করে দিতেই পারি। তাহলে আমরা যদি কনসেন্ট্রেশনটাকে নেগলেক্টই করে দিই, এই টার্মটা যদি নেগলেক্ট করে দিচ্ছি, তার মানে অ্যাকচুয়ালি কি আমরা নেগলেক্ট কেন করছি? আমরা ধরে নিচ্ছি ছিল আমার 10 মোল, সেখান থেকে ধরো 0.001 মোল ধরো রিঅ্যাক্ট করলো, খুব, বা 0.01 মোল রিঅ্যাক্ট করলো, মানে খুব কম মোল। মানে 10 মোল থেকে 0.1 বাদ দিলে যেটা হবে সেটা অ্যাপ্রক্সিমেটলি 10-এরই কাছাকাছি, তাই তো? 10-এরই কাছাকাছি। তার মানে ছিলও 10, এখন যে ভ্যালুটা সেটাও 10-এর কাছাকাছি। তাহলে আমরা সেটা নেগলেক্ট করলে কি হচ্ছে, মোটামুটি ধরে নিতে পারি ওর কনসেন্ট্রেশন যা ছিল তাই আছে, আগে যা ছিল তাই। তার মানে কি কনসেন্ট্রেশনে কি হচ্ছে, কনস্ট্যান্ট হয়ে যাচ্ছে। তার মানে সোজা কথা, H2 এর কনসেন্ট্রেশন এখানে এস্টারের থেকে অনেকটাই বেশি, তারপরে এর যে কনসেন্ট্রেশন চেঞ্জটা হচ্ছে রিঅ্যাকশনের ফলে সেটা রেটের উপর প্রভাব ফেলছে না। তার মানে এর কনসেন্ট্রেশন যে খুব কম পরিমাণ কমছে বলে আমরা কি করতে পারি, ওই কনসেন্ট্রেশন চেঞ্জটাকে নেগলেক্ট করতে পারি। তার মানে আমরা এর কনসেন্ট্রেশনটাকে কনস্ট্যান্ট ধরে নিতেই পারি। ক্লিয়ার? ওকে। তার মানে এখানে ব্যাপারটা কি হচ্ছে, কনসেন্ট্রেশন অফ H2O এটা কি হচ্ছে ভেরি ভেরি গ্রেটার দ্যান এস্টার, এস্টারের থেকে অনেক বেশি কম রয়েছে। তার মানে আমরা করতে পারি কি, চেঞ্জ ইন concentration of H2O is neglected, neglect করতে পারি। তার মানে আমি কি করতে পারি, এই H2 কনসেন্ট্রেশনটাকে আমরা কি করতে পারি, কনস্ট্যান্ট, খুব কম পরিমাণ পরিবর্তিত হচ্ছে। মানে আগে 10 ছিল, এখন 0.01 বা 0.1 মোল কমেছে। 10 থেকে 0.1 কমলে খুব কমই কমে, তার মানে যে মানটা হবো সেটাও অ্যাপ্রক্সিমেটলি 10-এরই কাছে। মানে আমরা ভাবতে পারি কনসেন্ট্রেশনটা কোনো চেঞ্জ হয়নি, মানে কনস্ট্যান্ট রয়েছে। তাহলে এটা যদি কনস্ট্যান্ট হয়, তাহলে দেখো, তাহলে এই যে ইকুয়েশনটা তুমি দেখছো এখানে, এই যে ইকুয়েশনটা দেখছো, তাহলে এইটাকে তুমি কনস্ট্যান্ট করে দিচ্ছ, এই H2টাকে তুমি কনস্ট্যান্ট করছো। আবার Kটা কি, এটাও একটা কনস্ট্যান্ট। তাহলে এই কনস্ট্যান্ট আর এই কনস্ট্যান্ট দুটোকে গুণ করলে কি হবে, নতুন একটা কনস্ট্যান্ট তৈরি হবে। তাহলে আমরা লিখতে পারি K ইনটু H2O, এটা কি নতুন একটা কনস্ট্যান্ট দিল, যেটাকে আমরা লিখতে পারি K ড্যাশ। এটা একটা কনস্ট্যান্ট, এখন এটাও একটা কনস্ট্যান্ট, তাহলে কনস্ট্যান্ট কনস্ট্যান্ট গুণ করলে কি নতুন কনস্ট্যান্ট, যেটা K ড্যাশ দিয়ে লিখছি। তাহলে সুতরাং তাহলে এরপরে আর কি এখানে যাচ্ছে, তাহলে এটাকে আমরা কি লিখতে পারি, তাহলে রেট লটা কি হবে, তাহলে এখন রেট লটা কি হওয়া উচিত, রেট ল হচ্ছে রেট ইকুয়াল টু, দেখো এটা তো এই H2 আর K মিলে K ড্যাশ হয়ে গেছে, তাহলে হয়ে যাচ্ছে K ড্যাশ ইনটু এস্টারটা, যেটা ইথাইল অ্যাসিটেট এখানে ইউজ করেছি আমরা। তো এখন দেখো, এখন তো H2 টার্মটা নেই,
তাহলে এখানে অর্ডার কত হবে, এর উপর কত আছে 1, তার মানে অর্ডার কত হচ্ছে 1, তার মানে অর্ডার কত হয়ে গেল 1। তার মানে তুমি দেখো তাহলে এটা খুব ইম্পর্টেন্ট, তার মানে ভেবে দেখো, তার মানে তোমার অর্ডারটা কিন্তু দেখে মনে হচ্ছিল 2 হওয়া উচিত, কিন্তু বাস্তবে হয়েছে কত 1। তার মানে কি দেখে মনে হচ্ছে 2 কিন্তু আসলে এটা 1, তার জন্য এটা বলা হচ্ছে সিউডো ফার্স্ট অর্ডার রিঅ্যাকশন। ওকে, পরীক্ষায় তোমার কি দেবে সিউডো ফার্স্ট অর্ডার রিঅ্যাকশন কাকে বলে, এক্সাম্পল দাও, অথবা বলতে পারে একটা সিউডো ফার্স্ট অর্ডার রিঅ্যাকশনকে এক্সাম্পল দিয়ে এক্সপ্লেইন করো। সেক্ষেত্রে একদম পুরো এই এক্সাম্পল নেবে হাইড্রোলাইজ অফ এস্টার বলে একদম যেভাবে করা রয়েছে সেভাবেই করে দেবে। ক্লিয়ার? আরেকটা এক্সাম্পল দেখি। তার মানে সোজা কথা, যখনই কোনো রিঅ্যাকশন হচ্ছে কারুর কনসেন্ট্রেশন যদি ভেরি হাই হয়, মানে দুটো রয়েছে, একজনের কনসেন্ট্রেশন যদি অনেক বেশি হয়ে যায় তাহলে সেটাকে আমরা কনস্ট্যান্ট ধরে নেব, তাহলে তার কনসেন্ট্রেশন চেঞ্জটা আমরা কনস্ট্যান্ট ধরে নেব, তার কনসেন্ট্রেশনটাকে। ঠিক আছে, মানে যেমন এখানে H2 এর কনসেন্ট্রেশন হাই, তাই H2 কে আমরা কনস্ট্যান্ট ধরে নিলাম। তার মানে A প্লাস B দিয়ে রিঅ্যাকশন হচ্ছে, এর কনসেন্ট্রেশন ভেরি হাই, তাহলে আমরা এটাকে আর ওখানে ধরবো না। ঠিক আছে, তাহলে চেঞ্জিং কনসেন্ট্রেশন নেগলেক্ট করে দেবো, মানে তার মানে কনসেন্ট্রেশন অফ A কে কনস্ট্যান্ট করে দেবো। যদি B এর কনসেন্ট্রেশন বেশি হতো তাহলে কনসেন্ট্রেশন অফ B কে আমরা কনস্ট্যান্ট করে দিতাম। ওকে, যার কনসেন্ট্রেশন বেশি তাকে আমরা কনস্ট্যান্ট করব। সেম একটা এক্সাম্পল, অ্যানাদার এক্সাম্পল দিয়ে আরেকটা এক্সাম্পল, আরেকটা এক্সাম্পল যেটা আমাদের ক্লাস 12 এ বইতে এবং পরীক্ষাতে বিভিন্ন জায়গায় দেখা যায়, সেটা হচ্ছে হাইড্রোলাইসিস অফ সুক্রোজ। সুক্রোজের হাইড্রোলাইসিস, তার মানে C12H22O11 হাইড্রোলাইসিস করছিল, এটা হচ্ছে সুক্রোজ। হাইড্রোলাইসিস করছো মানে ওয়াটারের সঙ্গে রিঅ্যাকশন করাচ্ছ, এখানে কি হবে তৈরি হবে C6H12O6 গ্লুকোজ, আরেকটাও হবে C6H12O6 দিস ফ্রুক্টোজ। আমরা জানি সুক্রোজের হাইড্রোলাইসিস করলে কি হয়, সুক্রোজ প্লাস ফ্রুক্টোজ তৈরি হয়। তো এই রিঅ্যাকশনটাও কিন্তু সেম, এখানেও কিন্তু এইটা কিন্তু এক্সেস অ্যামাউন্টে রয়েছে, এটা কিন্তু এক্সেস অ্যামাউন্টে রয়েছে। তার মানে আমরা কি করব, এখানেও কিন্তু কনসেন্ট্রেশন অফ H2 টাকে আমরা কনস্ট্যান্ট ধরে নেব। ঠিক আছে, তো এটা কনস্ট্যান্ট হয়ে গেলে কি হবে, এটা কনস্ট্যান্ট নরমালি দেখে মনে হচ্ছে কি হওয়া উচিত, দেখে মনে হচ্ছে রেট লগ কি হওয়া উচিত, রেট ইকুয়াল টু এইটা ইনটু এটা, এর উপরে 1 এর উপরে 1 মানে অর্ডার 2 হওয়া উচিত। কিন্তু যেহেতু এটা কনস্ট্যান্ট হয়ে বেরিয়ে যাবে তাহলে রেট লতে কি হয়ে যাবে, রেট লটা শুধুমাত্র এর উপর ডিপেন্ড করবে, আর এর উপর 1 আছে, তার মানে কত হয়ে যাবে, অর্ডার কত হয়ে যাবে 1। তার মানে আগেরটা যেভাবে করলাম তো এটাও তোমরা নিজের খাতায় যখন নোট ডাউন করবে একদম সেম টু সেম ভাবে লিখবে, যে H2 নেগলেক্ট করা হলো H2 1 দিয়ে লিখে দেবে K into H2 equal to K dash, রেট ইকুয়াল টু K dash into C12H22O11, তার মানে অর্ডার হয়ে যাবে 1। আগেরটা যেমন ভাবে করেছি সেম ভাবে করে নেবে। এখন এই যে ব্যাখ্যাটা দিলাম আমরা, এটাকে একটু এই সিউডো ফার্স্ট অর্ডার রিঅ্যাকশনটাকে এক্সপ্লেনেশনটাকে একটু অন্যভাবে দিচ্ছি। এখন যেটা করলাম তোমরা পরীক্ষায় এলে একদম এইভাবে করবে, কোনো অসুবিধা নেই, কিন্তু এইটাকে একটু ম্যাথমেটিক্যালি এক্সপ্লেন করছি। ঠিক আছে, আদার এক্সপ্লেনেশন, অ্যানাদার এক্সপ্লেনেশন, এটা আমরা ম্যাথমেটিক্যালি করব। ঠিক আছে, অ্যানাদার এক্সপ্লেনেশন, আমরা একটা আলাদা এক্সপ্লেনেশন দিচ্ছি, যেটুকু পড়ো সেটুকু ঠিক আছে, অসুবিধা নেই, এটা যে করতেই হবে এরকম কোনো ব্যাপার, কিন্তু তাও আমরা একটু দেখে নিই কিভাবে। ব্যাপারটা হচ্ছে ধরো A প্লাস B, যেমন এখানে তুমি এস্টার প্লাস ওয়াটার ভাবতেই পারো, সুক্রোজ প্লাস ওয়াটার ভাবতেই পারো। A প্লাস B কিছু একটা রয়েছে, এখানে কিছু প্রোডাক্ট তৈরি হচ্ছে, প্রোডাক্ট বা প্রোডাক্টস তৈরি হচ্ছে। এখন এর কনসেন্ট্রেশন ধরো শুরুতে রয়েছে A, আর এটার কনসেন্ট্রেশন আলাদা, দুটো কনসেন্ট্রেশন আলাদা। এখানে যেমন H2 কনসেন্ট্রেশন আলাদা বেশি ছিল, তার মানে দুটো কনসেন্ট্রেশন কি ভ্যারি করছে, তার জন্য আমরা একটাকে A লিখেছি একটাকে B লিখেছি। তার মানে দেখো এটা কি হবে, সেকেন্ড অর্ডার রিঅ্যাকশনের মতো হবে, তাই তো? এটা কি হচ্ছে T = 0 তে
এটা। আর যখন t ইকুয়াল টু t তে মানে সময়টা যখন t তখন এটা কি যাবে a মাইনাস x, এটা কি হবে b মাইনাস x, এটা প্রথমে 0 ছিল এটা এখানে x আসবে। তাহলে দেখো এটা তো সেকেন্ড অর্ডার কাইনেটিক্স এর মতন হচ্ছে না, এর আগে আমরা দেখেছি সেকেন্ড অর্ডার কাইনেটিক্সে কি হয়, সেক্ষেত্রে কি হয় মনে পড়ছে, দেখো dx dt রেট যেটা রেট dx dt কি হয় ইকুয়াল টু k কনসেন্ট্রেশন অফ a ইনটু কনসেন্ট্রেশন অফ b। তার মানে সেখান থেকে আমরা কি লিখতে পারি dx dt যে রেট সেটা হচ্ছে k a minus x into b minus x, তাই তো। সেম ভাবে যদি dx by a minus x b minus x k dt, এখন যদি আমরা both side integration করি ইন্টিগ্রেশন করার পরে আমরা কি পাবো, এবং অবশ্যই দেখবো ইন্টিগ্রেশন করলে কি আসবে একটা কনস্ট্যান্ট আসবে c, ইন্টিগ্রেশন কনস্ট্যান্ট যেটাকে বলে c। এখন c এর ভ্যালু কিভাবে বের করতে হয় সবাই জানো, যখন t ইকুয়াল টু 0 দেন x ইকুয়াল টু 0, কেন তখন সময় t 0 তখন এখানে x টার্মগুলো ছিল না, তাহলে তোমরা যদি এটাকে ইন্টিগ্রেশন করো ইন্টিগ্রেশন করে নেবে, ইন্টিগ্রেশন করলে একটা ইন্টিগ্রেশন কনস্ট্যান্ট c আসবে, সেই c এর ভ্যালুটা আমরা বের করব কিভাবে, যখন t এর মান যখন 0 তখন x কত 0, তাহলে t ইকুয়াল টু 0 আর x ইকুয়াল টু 0 ওই ইকুয়েশনটাতে বসিয়ে দেবে, তাহলে তুমি ওখান থেকে c এর ভ্যালু পেয়ে যাবে। তার মানে যদি দেখো তাহলে এখান থেকে ইন্টিগ্রেটেড রেট ইকুয়েশন যেটা আসবে সেটা আসবে তোমার k ইকুয়াল টু 2.303 বাই t a মাইনাস b log of b into a minus x by a into b minus x। এটা তোমরা সবাই জানো, সেকেন্ড অর্ডার যখন পড়েছো তখন তোমরা দেখেছো, আর এটা সেকেন্ড অর্ডার কাইনেটিক্স এর মতনই মনে হচ্ছে। তো সেকেন্ড অর্ডার কাইনেটিক্স হলে কি হয়, ইন্টিগ্রেটেড রেট ইকুয়েশনটা কি আসে, এটাই আসে, ইন্টিগ্রেটেড রেট ইকুয়েশনটা কি এটা আসে। এখন ধরো কনসেন্ট্রেশন, এখন ধরে নাও কনসেন্ট্রেশন অফ এটা ভেরি ভেরি গ্রেটার দ্যান রয়েছে বি এর থেকে, কনসেন্ট্রেশন অফ এ ভেরি ভেরি গ্রেটার দ্যান বি, এর ভ্যালুটা বি এর থেকে অনেক বড়, তাহলে কি আসবে দেন, তাহলে আমরা কি লিখতে পারি এই যে a মাইনাস b টা, a যেহেতু বড় তাহলে এটা অ্যাপ্রক্সিমেটলি কি হয়ে যাবে a হয়ে যাবে। সেম ভাবে এই যে a মাইনাস x এটাও অ্যাপ্রক্সিমেটলি কি হয়ে যাবে a হয়ে যাবে। ক্লিয়ার? তাহলে আমাদের এই ইকুয়েশনটা কি দাঁড়াবে এখন, k ইকুয়াল টু 2.303 বাই t, এটা a মাইনাস b এর জায়গায় আমি কি লিখবো a লিখবো, ইনটু log অফ a মাইনাস x কি হয়ে যাবে a, তার মানে লিখবো a b, আর এখানটা কি আসবে এটা যেমন ছিল তেমন থাকবে a, নিচে b মাইনাস x। তাহলে দেখো এই a আর এই a কেটে যাচ্ছে, তাহলে k ইকুয়াল টু 2.303 বাই ta log অফ b বাই b মাইনাস x। সেম ভাবে লিখতে পারি ka ইকুয়াল টু 2.303 বাই t log অফ b বাই b মাইনাস x। তাহলে এখন দেখো একটা কনস্ট্যান্টের সঙ্গে একে মাল্টিপ্লাই করেছো, তো এটা কি দেবে নিউ কনস্ট্যান্ট, একটা নিউ কনস্ট্যান্ট দেবে যেটাকে আমরা বলতে পারি ধরো k ড্যাশ, তাহলে আমরা লিখতে পারি সুতরাং k ড্যাশ ইকুয়াল টু 2.303 বাই t log অফ b বাই b মাইনাস x। তাহলে দেখো এই যে ইকুয়েশনটা এলো এটা অ্যাকচুয়ালি কি ইকুয়েশন, তোমরা তো পড়েছিলে k ইকুয়াল টু 2.303 বাই t log অফ a বাই a মাইনাস x, এখানে a এর জায়গায় b রয়েছে এমন কিছু ম্যাটার করছে না, ওরা কোথায় পড়েছিলে ফার্স্ট অর্ডারের ইন্টিগ্রেটেড রেট ইকুয়েশনে। তার মানে এইটা অ্যাকচুয়ালি কি ইন্টিগ্রেটেড রেট ইকুয়েশন ফর ফার্স্ট অর্ডার রিঅ্যাকশন। তাহলে এটা প্রথম ক্রম বিক্রিয়ার ক্ষেত্রে ইন্টিগ্রেটেড রেট ইকুয়েশন, সমাকলিত হার সমীকরণ। কিন্তু শুরু করেছিলাম কোথা দিয়ে, দেখো
শুরু কিন্তু হয়েছিল এখান থেকে, এর উপরে 1 এর উপরে 1, এখানে 1 1 1 প্লাস 1 কত 2 হচ্ছে। তাহলে শুরুটা হয়েছিল, এটাও কি সেকেন্ড অর্ডারের ইন্টিগ্রেটেড রেট ফর্ম। তাহলে আমরা শুরু করেছিলাম সেকেন্ড অর্ডার থেকে, কিন্তু যদি তার মধ্যে কন্ডিশনটা এমন হয় যে একজনের কনসেন্ট্রেশন আরেকজনের থেকে অনেক বেশি হয়ে গেছে, সেক্ষেত্রে কিন্তু এই ফর্মটাই চলে আসছে কোথায়, কনভার্ট হচ্ছে কিসে, ফার্স্ট অর্ডারের রেট ইকুয়েশন, ইন্টিগ্রেটেড রেট ফর্ম। তার মানে কি হচ্ছে, এটাই হচ্ছে কি, দেখে মনে হচ্ছে সেকেন্ড অর্ডার, কিন্তু লাস্টে দেখা যাচ্ছে কি হচ্ছে ফার্স্ট অর্ডার। তার মানে সিউ টু ফার্স্ট অর্ডার রিঅ্যাকশন। পরীক্ষায় সিউ টু ফার্স্ট অর্ডারের এক্সপ্লেনেশন আসলে এইভাবেও করা যেতে পারে, অথবা প্রথমে যেরকম দিলাম একটা এক্সাম্পল ধরে নেবে, এক্সাম্পল হাইড্রোলাইসিস অফ এস্টার, হাইড্রোলাইসিস অফ সুক্রোজ ধরে নিয়ে লিখলেও চলবে, একই ব্যাপার। ওটাকে একটু এখানে অন্যভাবে এক্সপ্লেন করবে। ওকে, ঠিক আছে, এটা করলেও হবে, ওটা করলেও চলবে, ঠিক আছে। এখন তার মানে ধরো তোমাকে বলা হলো একটা ইকুয়েশন দেওয়া হলো 2a প্লাস এখান থেকে প্রোডাক্ট, আর বলে দেওয়া রয়েছে রেট ইকুয়াল টু k স্কয়ার এরকম। তাই হওয়া উচিত রেট ইকুয়াল টু k, এটা 2 আছে, 2টা পাওয়ার গেল, b এর আগে 1 আছে, 1টা পাওয়ার গেছে। এটা এখন বলছে কি কন্ডিশন, এটা কন্ডিশন মেনশন করতে বলেছে, যখন এটা সিউডো ফার্স্ট অর্ডার হবে এবং যখন এটা সিউডো সেকেন্ড অর্ডার হবে। মানে অ্যাকচুয়ালি দেখো, এখন তোমার দেখে অর্ডারটা কত মনে হচ্ছে, এটা 2 উপরে 1, 2 প্লাস 1 কত হয়, a এর রেসপেক্ট অর্ডার 2, b এর রেসপেক্ট অর্ডার 1, তাহলে 2 প্লাস 1 করে কত হচ্ছে, ওভারঅল অর্ডার পাবো 2 প্লাস 1 ইকুয়াল টু 3। তাহলে এটা কি থার্ড অর্ডার রিঅ্যাকশন। কিন্তু আমাকে বলেছে মেনশন দ্য কন্ডিশন for which it will be, প্রথমে জানতে চাইছে, বলেছে সিউডো ফার্স্ট অর্ডার, সেকেন্ডে বলেছে সিউডো সেকেন্ড অর্ডার। সিউডো সেকেন্ড অর্ডার দিয়ে ঘাবড়ানোর কিছু নেই, সোজা কথা, অর্ডারটা দেখে মনে হচ্ছে এক কিন্তু হচ্ছে এক, তাহলে ফার্স্ট অর্ডার। অর্ডারটা দেখে মনে হচ্ছে কিছু কিন্তু হচ্ছে 2, তাহলে সিউডো সেকেন্ড অর্ডার। এই ব্যাপারটা তাহলে দেখো, এখানে অর্ডারটা দেখে মনে হচ্ছে 3, কিন্তু কি শর্তে অর্ডার 3 না হয়ে অর্ডার 1 হবে অথবা অর্ডার 2 হবে, এটা বলেছে। তার মানে দেখো একদম কমন জিনিস বুদ্ধি কাজে লাগাও, একদম সহজ, যেটা যার কনসেন্ট্রেশন তুমি বাড়াবে সেটা কনস্ট্যান্ট হয়ে যাবে, সেটাকে আর পাত্তা দেওয়া হবে। তার মানে তুমি যদি এখানে দেখো রেট ইকুয়াল টু k a স্কয়ার b টু দি পাওয়ার 1, তুমি যদি সিউডো ফার্স্ট অর্ডার বানাতে চাও তাহলে তোমাকে কি করতে হবে, এই টার্মটাকে উড়িয়ে দিতে হবে, এই স্কয়ার টার্মটা যদি লিখে হবে, যদি k ইকুয়াল টু b টু দি পাওয়ার 1 হয় তাহলে অর্ডার কি সিউডো ফার্স্ট অর্ডার হয়ে যাবে। আর সিউডো সেকেন্ড অর্ডার কখন হবে, যদি তুমি b টাকে উড়িয়ে দাও, তাহলে দেখো k ইনটু a স্কয়ার, তার অর্ডারটা কত হবে 2। তার মানে সোজা কথা, a স্কয়ার a টার্মটাকে যদি উড়িয়ে দিই, কনস্ট্যান্ট উড়িয়ে দেওয়া মানে কি কনস্ট্যান্ট করে দেওয়া, যদি a টা কনস্ট্যান্ট হয়ে যায় তাহলে এই টার্মটাই a স্কয়ারটাই থাকবে না, তখন অর্ডারটা কত যাবে 1, মানে সিউডো ফার্স্ট অর্ডার। আর যদি b টার্মটাই না থাকে, অর্থাৎ b কে যদি উড়িয়ে দিই, আর উড়িয়ে দেওয়া মানে কি কনস্ট্যান্ট করে দিই, b টা যদি কনস্ট্যান্ট হয়ে যায় তাহলে এটা কি সিউডো সেকেন্ড অর্ডার হয়ে যাবে, ব্যাস। আর কনস্ট্যান্ট করব কখন, যখন যাকে কনস্ট্যান্ট করব সেটার কনসেন্ট্রেশন সব সময় অন্যটার থেকে ভেরি হাই হবে। তাহলে ফার্স্ট কেসটা কি নাম্বার 1 কোশ্চেন, এটা হচ্ছে কোশ্চেন, অ্যানসারটা দেখি হিয়ার ফর দ্য ফার্স্ট কোশ্চেন অ্যানসার, এটা ফার্স্ট অর্ডার বানাবো। তাহলে এখানে কি রয়েছে, রেট ইকুয়াল টু রয়েছে k a স্কয়ার b টু দি পাওয়ার 1। তাহলে এখন আমি সিউডো ফার্স্ট অর্ডার করব, তার মানে আমাকে a স্কয়ার টার্মটা ওড়াতে হবে, ওড়াতে গেলে এটাকে কনস্ট্যান্ট করতে হবে। আর a কখন কনস্ট্যান্ট হবে, যখন a এর কনসেন্ট্রেশন ভেরি ভেরি হাই এর থেকে। তার মানে কি হবে, তাহলে কন্ডিশনটা কি, কন্ডিশনটা হচ্ছে যখন কনসেন্ট্রেশন অফ A ভেরি ভেরি গ্রেটার দ্যান B, যদি এটা হয় তাহলে কি যাবে, সুতরাং কনসেন্ট্রেশন অফ A স্কয়ার ইকুয়াল টু
কনস্ট্যান্ট হয়ে যাবে, দেন কি হয়ে যাবে k ইনটু s স্কয়ার, মানে কি এটা কনস্ট্যান্ট হয়ে গেল, এটাও কনস্ট্যান্ট, কনস্ট্যান্ট ইনটু কনস্ট্যান্ট কি দেবে, একটা নতুন কনস্ট্যান্ট ধরো k ড্যাশ দিল, তাহলে যদি k ড্যাশ হয় তাহলে রেট লটা কি আসবে, সুতরাং রেট ইকুয়াল টু কি আসবে, এটা k আর এটা মিলে k ড্যাশ হয়ে গেছে, k ড্যাশ ইনটু b টু দি পাওয়ার 1, তার মানে এটা কত হয়ে গেল ফার্স্ট অর্ডার, আর ফার্স্ট অর্ডার মানে কি এটা ফার্স্ট অর্ডার, কিন্তু দেখে মনে হচ্ছিল 3 অর্ডার 3, সেখান থেকে ফার্স্ট অর্ডার, তার মানে কি সিউডো ফার্স্ট অর্ডার রিঅ্যাকশন। ওকে, তার মানে কন্ডিশনটা কি, কন্ডিশন হচ্ছে এটা a ভেরি কনসেন্ট্রেশন অফ a ভেরি ভেরি গ্রেটার দ্যান কনসেন্ট্রেশন অফ b। নেক্সট দেখি, নেক্সট বলেছে সেকেন্ডটা কি বলেছে, সিউডো সেকেন্ড অর্ডার। দেখা যাক কি, দেখো রেট ইকুয়াল টু দেওয়া রয়েছে k স্কয়ার b টু দি পাওয়ার 1, তাতে এখন আমাকে বলছে সিউডো সেকেন্ড অর্ডার, মানে b টু দি পাওয়ার 1 থেকে বাদ দিতে পারলেই হয়ে যাবে। তো এটাকে বাদ দেবো মানে এটা কনস্ট্যান্ট, এটাকে কি করতে হবে কনস্ট্যান্ট করে দেবো, এটা কনস্ট্যান্ট কখন হবে যদি b এর অ্যামাউন্টটা এর থেকে অনেক বেশি লার্জ হয়, তাহলে কন্ডিশনটা কি করবে এখানে, তাহলে এই ক্ষেত্রে কন্ডিশনটা কি হবে, যদি কনসেন্ট্রেশন অফ b ভেরি ভেরি গ্রেটার দ্যান a হয়, এটা যদি অনেক বেশি হয় এর থেকে বেশি হয়, তাহলে কি করব কনসেন্ট্রেশন অফ b টাকে আমরা করতে পারি কি কনস্ট্যান্ট করে দিতে পারি। যদি এটা কনস্ট্যান্ট হয় তাহলে এখন দেখো এটা কনস্ট্যান্ট আর k টাও কনস্ট্যান্ট, তাহলে k আর b এটা মিলে নতুন কনস্ট্যান্ট দিলে ধরো k ডাবল ড্যাশ, তুমি k ড্যাশও লিখতে পারতে, অ্যাকচুয়ালি এখানে কিন্তু আগের একবার k ড্যাশ করেছে তাই k ডাবল ড্যাশ, তুমি k1 ধরতে পারো k2 ধরতে পারো, তোমার যেটা ইচ্ছা, ঠিক আছে, আচ্ছা k ডাবল ড্যাশ ধরলাম। তাহলে এখন রেট লটা কি আসবে, তাহলে রেট ইকুয়াল টু k আর b, মানে এটা হচ্ছে k ডাবল ড্যাশ ইনটু s স্কয়ার, এর কত কি অর্ডার হয়ে গেল, এটা হয়ে গেল আমার সেকেন্ড অর্ডার রিঅ্যাকশন। তাহলে দেখে মনে হচ্ছে 2 এর আগে 3 অর্ডার 3, কিন্তু অ্যাকচুয়ালি অর্ডারটা এখানে যদি আমরা বি কনসেন্ট্রেশন এর থেকে অনেক বেশি নিই তাহলে অর্ডারটা কিন্তু সেকেন্ড অর্ডারের মতন কাজ করবে, তাহলে এটা হয়ে যাবে সিউডো সেকেন্ড অর্ডার। ওকে, তাহলে কন্ডিশনটা কেন হচ্ছে কনসেন্ট্রেশন অফ বি ভেরি ভেরি গ্রেটার দ্যান এ। ওকে, একদম সহজ। তাহলে আমরা নিশ্চয়ই সিউডো ফার্স্ট অর্ডার রিঅ্যাকশন সম্বন্ধে বুঝে গেছি। ওকে, তাহলে এখন দেখো আমরা এই প্রশ্নটা দেখব, বলছে হাইড্রোলাইসিস অফ ইথাইল অ্যাসিড ইন অ্যাসিডিক মিডিয়াম ইজ ফার্স্ট অর্ডার বাট ইন বেসিক মিডিয়াম ইজ সেকেন্ড অর্ডার। তাহলে আমরা এখন হাইড্রোলাইসিস অফ ইথাইল অ্যাসিড করেছিলাম, ইথাইল অ্যাসিড মানে কোনটা, এই যে CH3COO2H5 মনে পড়ছে, আর হাইড্রোলাইসিস মানে তো ওয়াটার আছে, আর অ্যাসিডিক মিডিয়াম মানে H+ নিয়েছিলাম, যেটা আমরা দেখেছিলাম দেখে মনে হচ্ছিল 2 কিন্তু অ্যাকচুয়ালি হচ্ছিল ফার্স্ট অর্ডার, মানে সিউডো ফার্স্ট অর্ডার। সে সিউডো ফার্স্ট অর্ডার হোক আর যাবো, ব্যাপারটা তো ফার্স্ট অর্ডারই হয়। এটা তার মানে এটার এক্সপ্লেনেশন আমরা পারবো, কিন্তু সেকেন্ড পার্টটা বলছি কিন্তু একই কেস, মানে ইথাইল অ্যাসিডের সঙ্গে হাইড্রোলাইসিস করছে, মানে ওয়াটারের রিঅ্যাকশন, কিন্তু বেসিক মিডিয়াম হয়ে গেলে এটা কিন্তু হয়ে যাবে সেকেন্ড অর্ডার। এক্সপ্লেইন করতে বলেছে, তার তোমাদের এক্সপ্লেনেশন দেবে ফার্স্ট অর্ডার এক্সপ্লেনেশন, মানে অ্যাসিডিক মিডিয়ামে যে ফার্স্ট অর্ডার সেটা এক্সপ্লেনেশন কি দেবে, প্রথমবার যে আমি বোর্ড ওয়ার্ক করে দেখালাম যেটা, সেটাই কিন্তু দেবে, একদম হুবহু সেটা লিখে দেবে একটা প্যারাতে। ওই যে H2 কনস্ট্যান্ট, H2 ভেরি ভেরি গ্রেটার দ্যান S স্টার, তারপরে H2 কনস্ট্যান্ট হয়ে গেল, দিয়ে K ইনটু H2 ইকুয়াল টু K ড্যাশ করলাম, দিয়ে রেট লটা আসলো যে রেট ইকুয়াল টু K ড্যাশ ইনটু S স্টার, তার মানে ফার্স্ট অর্ডার হয়ে গেল। তাহলে ওটাই প্রথমে এক্সপ্লেন করবে, দেখে মনে হচ্ছে সেকেন্ড অর্ডার কিন্তু ফার্স্ট অর্ডার, কিভাবে হলো সেটা এক্সপ্লেন করে দেখাবে ফার্স্ট পয়েন্টে। সেকেন্ড পয়েন্টের ক্ষেত্রে আমি এখানে কিভাবে লিখবো সেটা বলে দিচ্ছি। এখন দেখো হাইড্রোলাইসিস ইন বেসিক মিডিয়াম, বেসিক মিডিয়ামে রিঅ্যাকশনটা যেটা হবে, ধরো স্টারটা রয়েছে ধরো CH3 C ডাবল বন্ড OC2H5, এখন বেসিক মিডিয়ামের ক্ষেত্রে কি হবে, যখন আমরা বেসিক মিডিয়াম নেব, বেসিক মিডিয়াম কি হবে, OH মাইনাসটাই রিঅ্যাকশন করবে রেড জার্মান ইনস্টেটে, মানে OH মাইনাসটা কি হবে, এই কার্বন এটা কি ডেল্টা প্লাস, এটা ডেল্টা মাইনাস, তাহলে কেন কি এই অক্সিজেনটা হাইলি নেগেটিভ, এই অক্সিজেনটা নেগেটিভ, তাহলে কার্বনের থেকে ইলেকট্রন টানছে, এটা কি ডেল প্লাস হচ্ছে, তাহলে OH মাইনাস এখানে অ্যাটাক করবে, এই বন্ডটা এখানে খুলে যাচ্ছে, তাহলে খুলে গেলে কি হবে, এখান থেকে তৈরি হবে CH3CO মাইনাস, এখানে থাকবে OC
C2H5 আর এখানে আসবে OH। ক্লিয়ার? নেক্সট স্টেপে কি হবে? নেক্সট স্টেপে O মাইনাস এখানে ব্যাক করবে আর ইথক্সাইড আয়নটা C2H5 O মাইনাস আয়ন এখান থেকে বেরিয়ে যাবে, তাই তো? মাইনাস হয়ে যাবে। তাহলে এখান থেকে কি তৈরি হবে? এখানে যেটা হবে তাহলে এখানে দেখো কি তৈরি হবে, এইখানটাতে হবে CH3 C ডাবল বন্ড O OH। ঠিক আছে? এখন নেক্সট স্টেপে কি হবে? লাস্ট স্টেপে এই যে C2H5O মাইনাসটা বেরিয়ে গেল, এটা কি করবে? এখান থেকে প্রোটনটাকে ক্যাপচার করবে, ক্যাপচার করে নিলে কি তৈরি হবে? এখানে তৈরি হবে CH3 C ডাবল বন্ড O O মাইনাস প্লাস C2H5OH। এই তো ভাই অ্যাসিডিক মিডিয়াম বলে একদম অ্যাসিডিক অ্যাসিড হয়েছিল, বেসিক মিডিয়াম হলে কি হবে? সল্ট হবে, অ্যাসিটেট তৈরি হবে, সাথে কোনো NOH থাকলে এখানে CC+Na হয়ে থাকবে, এরকম ব্যাপারটা। তাহলে দেখো এটা পুরো অতটা দরকার নেই, মনে রাখতে হবে এই যে স্টেপটা এটা হচ্ছে আমার রেট ডিটারমাইনিং স্টেপ। এবার রেট ডিটারমাইনিং স্টেপে কি হয়েছে? OH মাইনাসের সঙ্গে রিঅ্যাকশন হয়েছে, তার মানে তুমি H2 এর কনসেন্ট্রেশন কম নিলে কি বেশি নিলে সেটা কিন্তু রেট ডিটারমাইনিং স্টেপের উপর কোনো প্রভাব ফেলছে না। কারণ রেট ডিটারমাইনিং স্টেপে H2 এর কনসেন্ট্রেশনের কোনো জায়গায় নেই, তার মানে এখানে রেট লটা অ্যাকচুয়ালি কি হবে? এখানে রেট লটা কি বলছে? এখানে রেট লটা হয়ে যাবে যেটা, সেটা হচ্ছে রেট ইকুয়াল টু K CH3 C+C2H5 ইনটু OH মাইনাস। কেন? রেট ডিটারমাইনিং স্টেপে যারা যেগুলো রিঅ্যাকট্যান্ট যারা রয়েছে তাদেরকেই তো লিখতে হয় রেট লতে, তাদের উপর তো রেটটা ডিপেন্ড করছে। তার মানে রেটটা কার কার উপর ডিপেন্ড করছে? একটা হচ্ছে এর উপর আর একটা হচ্ছে OH মাইনাসের উপর। তার মানে এখানে কিন্তু H2 এর কনসেন্ট্রেশন বেশি হলো কি কম হলো সেটা নেগলেক্ট করলাম কি করলাম না সেটা কিন্তু কোনো ম্যাটার করছে না। তার মানে এখানে এর উপর কত 1, এর উপর কত 1, সুতরাং অর্ডার কত হয়ে যাচ্ছে 2। এই পুরো মেকানিজমটা তুমি না করলেও চলবে, ওকে? যারা পারবে তারা করবে, যারা তাদের অসুবিধা হবে তারা অ্যাটলিস্ট কি লিখবে যে বেসিক মিডিয়ামের ক্ষেত্রে রেট ডিটারমাইনিং স্টেপটাতে OH মাইনাস ইথাইল অ্যাসিডকে অ্যাটাক করছে, তাই রেট ল হবে বলে রেট ইকুয়াল টু এটা। তাহলে দেখেন সুতরাং অর্ডার হচ্ছে 2, ওকে? তার মানে এটা হচ্ছে অ্যাসিডিক মিডিয়ামে দিলে ওটা হয়ে যাচ্ছে ফার্স্ট অর্ডার রিঅ্যাকশন, কিন্তু বেসিক মিডিয়ামে এটা হচ্ছে সেকেন্ড অর্ডার। কেন? কারণ রেট ডিটারমাইনিং স্টেপটাতে OH মাইনাস অ্যাটাক করছে এস্টারকে, তার মানে এখানে রেট ডিটারমাইনিং স্টেপটা মানে রিঅ্যাকশনের রেটটা রেট ডিটারমাইনিং স্টেপ মানে কি হার নির্দেশকারী ধাপ। তাহলে হার নির্দেশকারী ধাপটা হার কার উপর নির্ভর করছে? সেটা হচ্ছে এই স্টেপটার উপর। আর এই স্টেপে কারা কারা রয়েছে? এস্টার রয়েছে, OH মাইনাস রয়েছে। তার মানে রেট কার উপর ডিপেন্ড করবে? এস্টারের উপর, OH মাইনাসের উপর। তার মানে রেটটা তাহলে ডিপেন্ড করছে কি রেট ইকুয়াল টু K এস্টার আর OH মাইনাস। তার মানে এখানে অর্ডারটা কিন্তু হচ্ছে 1 + 1 2 হয়ে যাচ্ছে, মানে এটা কিন্তু বেসিক মিডিয়ামে কিন্তু এটা সেকেন্ড অর্ডার হচ্ছে। আর ফার্স্ট পার্টটার জন্য প্রথমে যখন আমরা সেম টু ফার্স্ট অর্ডার রিঅ্যাকশনের ফার্স্ট এক্সাম্পলটা দিয়ে এক্সপ্লেন করেছিলাম সেটাই আমরা ফার্স্ট প্যারাতে এটা লিখে দেবো, দেন করবো এটা। ক্লিয়ার? পুরো মেকানিজমটা করলেও হবে, না করলেও কোনো ক্ষতি নেই, ওকে? তাহলে এখন একটা অঙ্ক দেখে নিই। কি বলছে? হাইড্রোলাইসিস অফ মিথাইল অ্যাসিডেট ইন অ্যাকুয়াস সলিউশন, মানে মিথাইল অ্যাসিডের জলীয় দ্রবণে বা যে জলটা আমরা দিচ্ছিলাম, হাইড্রোলাইসিস অফ মিথাইল অ্যাসিডেট ইন অ্যাকুয়াস সলিউশন হ্যাজ বিন স্টাডিড বাই ট্রাইট্রেটিং দ্য লিবারেটেড অ্যাসিডিক অ্যাসিড এগেইনস্ট সোডিয়াম হাইড্রোক্সাইড। মানে সোজা কথা কি বলতে চাইছে, কিন্তু মিথাইল অ্যাসিডের নাম আগে যখন আমরা এক্সাম্পল যখন ইথাইল অ্যাসিডেট ইউজ করেছি, ইথাইল অ্যাসিডেট মানে যেটা ছিল CH3 C+C2H5। দেখো C2H5 কি ইথাইল, তাই ছিল ইথাইল অ্যাসিডেট, বাট এখানে কি মিথাইল। তাহলে এখান থেকে কত মিথাইল নেব, তাহলে কি করব CH3 C+CH3 নেব, তাই বলতে CH3 C+C মিথাইল অ্যাসিডেট প্লাস ওয়াটার রিঅ্যাক্ট করলে কি হবে CH3 COOH, আর আগের বার এখানে C2H5 ছিল বলে এখানে C2H5OH ইথানল তৈরি হয়েছিল, এখানে CH3 তাই এখানে CH3OH। ঠিক আছে? যখন আমরা অ্যালকোহলের চ্যাপ্টার করব তখন আমরা দেখতে পাবো রিঅ্যাকশন। যাই হোক, কি বলছে এই যখন হাইড্রোলাইসিস অফ মিথাইল অ্যাসিডেট করা হচ্ছে তখন এই যে অ্যাসিটিক অ্যাসিডটা তৈরি হচ্ছে, এই লিখেছে
by titrating the liberated acetic acid against sodium hydroxide, মানে এই যে অ্যাসিটিক অ্যাসিড তৈরি হচ্ছে তার সঙ্গে টাইট্রেট করা হচ্ছে কিসের সাহায্যে? NaOH এর সঙ্গে। মানে অ্যাসিটিক অ্যাসিড ভার্সেস NaOH এর টাইট্রেশন, যেমন আমরা স্কুলে ল্যাবে দেখেছি টাইট্রেশন কিভাবে করে, HCl ভার্সেস NaOH, সোডিয়াম কার্বনেট ভার্সেস অক্সালিক অ্যাসিড, এরকম টাইট্রেশন দেখেছি। এরকম টাইট্রেশন করা হচ্ছে এটা দিয়ে। এবং টাইট্রেশন করার উদ্দেশ্য কি? আমরা কারোর কোনো একটা সাবস্টেন্সের আমরা কি পারবে, কোনো কম্পাউন্ডে কি কনসেন্ট্রেশনটা বের করতে পারি। তাহলে এখানে NaOH এর সাহায্যে NaOH কে ইউজ করে আমরা অ্যাসিটিক অ্যাসিডের অ্যামাউন্ট ডিটারমাইন করতে পারবো। আর এটা ডিটারমাইন করতে পারা মানে কি, আমি এখান থেকে এস্টারটার অ্যামাউন্ট ডিটারমাইন করতে পারবো, তাই তো? কতটা রিঅ্যাক্ট করে তৈরি হয়েছে, তাহলে তো হয়ে গেল। মানে আমি NaOH ইউজ করে NaOH এর সঙ্গে এই যে অ্যাসিটিক অ্যাসিড তৈরি হচ্ছে, যে পরিমাণ অ্যাসিটিক অ্যাসিড তৈরি হচ্ছে বলছে লিবারেটেড অ্যাসিটিক অ্যাসিড, মানে আগে থেকে অ্যাসিটিক অ্যাসিড নেই, কিন্তু এই রিঅ্যাকশন থেকে যে অ্যাসিটিক অ্যাসিডটা লিবারেট হচ্ছে তার সাইড হচ্ছে NaOH দিয়ে টাইট্রেট করছি। বললে কি হবে, এর অ্যামাউন্ট জানতে পারবো, এর পরিমাণ জানতে পারবো। আর এই পরিমাণটা কোত্থেকে এসছে, এখান থেকে রিঅ্যাকশন হয়ে, তার মানে এর পরিমাণ জানলে কতটা বিক্রিয়া হয়ে এটা হয়েছে এবং কতটা বিক্রিয়া হয়েছে সেটা থেকে আমরা বুঝতে পারবো এটার কত অ্যামাউন্ট আর পড়ে রয়েছে, তাই তো? কত অ্যামাউন্ট বের করতে পারবো। তো অঙ্কের এতটা বোঝার জন্য বললাম, খুব একটা কাজে লাগবে না। মানে যদি করা হয় তাহলে দেখা গেছে কোনো টাইট্রেশন করা হচ্ছে এটার সাহায্যে এটার অ্যামাউন্ট বের করা হচ্ছে, এর কনসেন্ট্রেশন, এবং এটা থেকে এটারটা বের করা হচ্ছে, এবং বের করে দেখা গেল এই যে এটা কার অ্যামাউন্ট, এই যে কনসেন্ট্রেশন, এটা কিন্তু অ্যাসিডিক অ্যাসিড, এটা বলছে কনসেন্ট্রেশন অফ এস্টারটা দেওয়া রয়েছে। মানে এস্টার মানে কোনটা, এর কি করতে আমরা বাবার বোঝো, NaOH এর সাহায্যে আমি এর কনসেন্ট্রেশন বের করলাম, এর কনসেন্ট্রেশন দেখে আমি বুঝতে পারলাম এটা কতটা পড়ে রয়েছে, কিন্তু এখন সেটা বের করতে পারলাম। সেটাই কি এই যে কনসেন্ট্রেশন। মানে T = 0 মানে কি, একদম ইনিশিয়াল, তখন বিক্রিয়া শুরু হয়। একদম ইনিশিয়ালি এই এস্টারটার কনসেন্ট্রেশন ছিল এত। এখন যখন 30 মিনিট পর হলো তখন কনসেন্ট্রেশনটা হয়েছে এত। কিভাবে বের করেছি, এটার সাহায্যে এটাকে টাইট্রেট করেছি, মানে এর অ্যামাউন্ট বের করে এর অ্যামাউন্ট থেকে এর অ্যামাউন্টটা বের করেছি, সেটা বেরিয়েছে 30 মিনিট পর এত। 60 মিনিট পর এটা কনসেন্ট্রেশন বেরিয়েছে এত। এটা কিন্তু কতটা পড়ে আছে। এইবার দিয়ে বলছে শো দ্যাট ইট ফলোস সিউডো ফাস্টোরাল রিঅ্যাকশন, দেখাতে বলছে বিক্রিয়াটা ছদ্ম একক্রমের বিক্রিয়া, ঠিক আছে? তাহলে দেখো, যখন ছদ্ম একক্রমের বিক্রিয়া দিয়ে, তোমরা নিশ্চয়ই এর আগে আমি করেছিলাম, তো দেখাও যে এই বিক্রিয়াটি প্রথম ক্রম, দেখাও যে এই বিক্রিয়াটি শূন্য ক্রমের, এই টাইপের প্রশ্ন। তাহলে দেখো, যখনই প্রথম ক্রমের প্রমাণ করতে দেয় তখন আমরা কি করি, আমরা ধরেই নিই যেটা প্রথম ক্রমের, দিয়ে প্রথম ক্রমের রেট ইকুয়েশন লিখি, সেইখান থেকে আমরা কি করি, রেট কনস্ট্যান্টের ভ্যালুগুলো বের করি। যদি রেট কনস্ট্যান্টের ভ্যালুগুলো সেম হয় তাহলে বুঝতে হবে ওটা ফাস্ট অর্ডার। কারণ কেন, কারণ রেট কনস্ট্যান্টের ভ্যালুগুলো সেম এসেছে কোন ইকুয়েশন ফলো করে, ইন্টিগ্রেটেড ফর্ম অফ ফার্স্ট অর্ডার রিঅ্যাকশন। তাহলে ফার্স্ট অর্ডার রিঅ্যাকশনকে যদি ফলো করে আসে তাহলে মানে নিশ্চয়ই ওটা ফার্স্ট অর্ডার রিঅ্যাকশনই হবে। তাহলে এখানে ফার্স্ট অর্ডারের জায়গায় যেটা সিউডো ফার্স্ট অর্ডার, কোনো ঘাবড়ানোর কি কিছু আছে? ফার্স্ট অর্ডার মানেও অর্ডার 1, সিউডো ফার্স্ট অর্ডার মানেও অর্ডার 1। তার মানে সোজা কথা আমার ফার্স্ট অর্ডারের ইন্টিগ্রেটেড রেট ইকুয়েশন ফলো করবে। তার জন্য আমি সলিউশন করেছি, আমি সলভ করেছি। দেখো ধরে নিয়েছি যে k = 2.303/t log of a0/a। এটা কিন্তু লিখতে করলে এখানে a/a - x এও লিখতে পারো, কোনো অসুবিধার কিছু নেই। কারণ আমরা যদি a0 টাকে স্মল এ দিয়ে আর ক্যাপিটাল এটাকে আমরা a - x দিয়ে লিখি, তাহলে দেখো এটাকে, এটা ইনিশিয়াল কনসেন্ট্রেশন, এটাকে একটা টি টাইম পর গাঢ়ত্ব, মানে 30 মিনিট পরে গাঢ়ত্ব এখানে বসবে, 60 মিনিট পরে গাঢ়ত্ব এখানে বসবে, এই হচ্ছে ব্যাপার। আর a0 টা করতে পাবো, দেখো এই যে 0 মিনিটে রয়েছে কত, তাহলে a0 টা হচ্ছে 0.850। আরো অঙ্ক যদি পড়ো তাহলে বুঝতে পারবে এমনি সিউডো ফার্স্ট অর্ডার রিঅ্যাকশন। কেন, কারণ বলছে শো দ্যাট ইট ফলোস সিউডো ফার্স্ট অর্ডার রিঅ্যাকশন as the concentration of H2 remains nearly constant। বলেই দিয়েছে H2 টা কনস্ট্যান্ট। তো আমরা তো জানি যে একটা টার্ম যদি কনস্ট্যান্ট হয়ে যায় তাহলে কি হয়ে যাবে, এটা ফার্স্ট অর্ডার রিঅ্যাকশন হবে। এটার ক্ষেত্রে মানে এটা উড়ে যাবে, তাহলে ফার্স্ট অর্ডার হয়ে যাবে। এমনি কোথায় যাচ্ছে, তো দেখি তাহলে ফার্স্ট অর্ডার প্রমাণ করি, তাহলে দেখি তাহলে কি, তাহলে একবার এটার জন্য একবার কনস্ট্যান্ট বের করবো, এটার জন্য একবার কে রেট কনস্ট্যান্টটা বের করবো, ঠিক আছে? তার জন্য প্রথমটা এটার ক্ষেত্রে আমরা k1 নাম দিলাম, এটার ক্ষেত্রে k2 নাম দিয়েছি। সেই তুমি k' k ডাবল ড্যাশ লিখতে পারো। তাহলে k1 টা কত হবে, 2.303/t, t এর জায়গায় হচ্ছে 30 মিনিট, তাই 30 বলেছি log of a0 টা কত, এটা তাহলে 0.8500, আর 30 মিনিটে কত কনসেন্ট্রেট 0.8004/8004 বসিয়েছি। কোলে রেট কনস্ট্যান্টের ভ্যালু আসবে 2.004 × 10⁻³ এটা করলে মিনিট ইনভার্স আসবে। কেন, নিচে মিনিট, উপরটা গেলে মিনিট ইনভার্স। আর আমরা যদি ফার্স্ট অর্ডারের ক্ষেত্রে সবসময় কি মিনিট ইনভার্স, সেকেন্ড ইনভার্স এরকমই ইউনিটের সময় টাইম ইনভার্স হয়, জাস্ট সেম ভাবে k2, অর্থাৎ k2 মানে তখন আমরা এই কন্ডিশনটা বসাচ্ছি।
তাহলে এখানে কি টিটা হবে 60 আর নিচের কনসেন্ট্রেশনটা কত আসবে 0.7538, তাই বসিয়ে দিয়েছি। আর a0 তো সবসময় সেমই থাকবে, এই a0 টাইমেরটা, তাহলে এখানে আসবে 2.002 10 টু দি পাওয়ার -3। তাহলে এখন দেখো, তাহলে আমরা যদি k এর ভ্যালু রেট কনস্ট্যান্টটা কত আসবে, রেট কনস্ট্যান্ট কি হয়, এভারেজটা নিতে হয়। তাহলে এভারেজ কি হবে q1 + q2/2, এভারেজ নিলে কত হবে, এটা ছিল 4 এটা ছিল 2, তাহলে আগের এভারেজ নিশ্চয়ই 3 আসবে, তাই এসেছে 2.003 × 10 টু দি পাওয়ার -3 মিনিট ইনভার্স। তাহলে এখন দেখো এখানে অঙ্কটা দিয়েছে, আরেকটা অঙ্ক দিয়েছে, শুধু শো দ্যাট এটা দিয়ে ছেড়ে দেয়, আরেকটা অঙ্ক দিয়েছে, বলছে হোয়াট ইজ দ্য ভ্যালু অফ k ড্যাশ। তো k ড্যাশটা অ্যাকচুয়ালি কি বলে দিয়েছে, রেট ইকুয়াল টু k ড্যাশ ইনটু s স্টার ইনটু h2, যেখানে k ইকুয়াল টু k ড্যাশ ইনটু h2। একটু ঠান্ডা মাথায় ভাবো, ঠান্ডা মাথায়। আমরা আগে যখন প্রমাণ করছিলাম তখন ভেবে দেখো, এইখান থেকে আমরা আনছিলাম কি, যে রেট বলাবে না, রেট ইকুয়াল টু আমরা লিখছিলাম k ইকুয়াল টু CH3 COOCH3 ইনটু H2O, আর এরপরে আমরা k ইনটু H2O টাকে কনস্ট্যান্ট ধরে আমরা k ইনটু H2O ইকুয়াল টু k ড্যাশ করছিলাম, করে দেখাচ্ছিলাম যে রেট ইকুয়াল টু k ড্যাশ ইনটু s স্টার CH3 COOCH3। দেখো ব্যাপারটা কি বলতে চাইছি, দেখো এটা বাদ দাও, আমরা যখন এমনি করছিলাম তখন কি লিখি, রেট ইকুয়াল টু k ইনটু কি, এই s স্টার ইনটু H2O। তারপর আমরা কি দেখছিলাম যে H2O কনস্ট্যান্ট, তাহলে H2O কনস্ট্যান্ট হলে কি হবে, এই কনস্ট্যান্ট আর এই কনস্ট্যান্ট মানে k আর H2O মিলে কি হয়ে যাবে k ড্যাশ। তাহলে আমরা এখানে বসেছিলাম রেট ইকুয়াল টু k ড্যাশ ইনটু এটা। এইখানে দেখো সেম জিনিসই বলেছে কিন্তু উল্টো একটু ঘুরিয়ে, কি বলেছে, এখানে রেট ইকুয়াল টু বলেছে k ড্যাশ ইনটু এটা, আমি কিন্তু রেট ইকুয়াল টু করে k লিখেছি, আমি কিন্তু এখানে k লিখেছি আর ও লিখেছে k ড্যাশ। পার্থক্য কি আছে, k আর k ড্যাশ ব্যাপারটা তুই কনস্ট্যান্টই, তাহলে আমি এখানে k ড্যাশ করে দিলাম, আমাদের প্রশ্ন যা বলছে তাই। তাহলে পাল্টে দেবো কোথায়, তখন কি যাবে, তখন দেখো তখন কি H2 কনস্ট্যান্ট হলে k ড্যাশ ইনটু H2 একটা কনস্ট্যান্ট দেবে, তাহলে k ড্যাশ ইনটু H2 একটা কনস্ট্যান্ট দেবে, সেই কনস্ট্যান্টটাকে আমি k লিখতেই পারি, আমি k2 k3 k ডাবল ড্যাশ লিখতেই পারি। কিন্তু এই অঙ্কে যেহেতু বলেছে k ড্যাশ ইনটু H2 টা কি k, তাই k ড্যাশ ইনটু H2 টা k নিয়েছি। অ্যাকচুয়ালি ওখানে আমরা প্রথমে k ধরে পরে k ড্যাশ আনছিলাম, আর এখানে প্রথমেই রেটটা রেট ল লেখার সময় রেট ইকুয়াল টু k না লিখে k ড্যাশ লিখে দিয়েছে। এবার যেহেতু H2 টা কনস্ট্যান্ট, এই যে বলছে নিয়ারলি কনস্ট্যান্ট, H2 যেহেতু কনস্ট্যান্ট, তাহলে কি হবে, এই কনস্ট্যান্ট আর এই কনস্ট্যান্ট k ড্যাশ ইনটু H2 মিলে মানে k ড্যাশ ইনটু H2 গুণ নতুন কনস্ট্যান্ট দেবে, সেটাই k লিখেছে। আর আমরা আগে এইখানে k দিয়ে পরে এখানে k ড্যাশ লিখছিলাম, ব্যাস আর কিছু। তাহলে এখন তুমি এই k এর ভ্যালুটা তো বের করে ফেলছো, k টা কোথায় দেখো, এই যে k ইকুয়াল টু কত বের করেছো, এই যে k এর ভ্যালুটা দেখো, k এর ভ্যালুটা বের করতে তুমি 2.303 ইনটু 10 টু দি পাওয়ার -3। তাহলে এখন তোমাকে ইকুয়েশন দিয়েছে k ইকুয়াল টু k ড্যাশ ইনটু H2, তাহলে তোমাকে k ড্যাশ কি বলছে, হোয়াট ইজ দ্য ভ্যালু অফ k ড্যাশ বের করতে দিয়েছে। তুমি দেখো k এর ভ্যালু জানো, তাহলে দেখো k ইনটু k ড্যাশ ইনটু H2, k মানেই এটা, আবার k এর ভ্যালু তুমি পেয়েছো 2.003, তাহলে আমরা লিখতেই পারি k ইকুয়াল টু k ড্যাশ ইনটু H2, আর k এর ভ্যালুটা কি এটা, তাহলে আমরা লিখতে পারি k টা উড়িয়ে দিতে পারি, মানে k ড্যাশ ইনটু H2 ইকুয়াল টু এটা। তাহলে এখান থেকে k ড্যাশ বের করব, তুমি H2 এর কনসেন্ট্রেশন তোমাকে দিয়ে দিয়েছে 55 মোল লিটার ইনভার্স, তাহলে তুমি লিখতেই পারো k ড্যাশ ইনটু 55 ইকুয়াল টু 2.003 10 টু দি পাওয়ার -3, তাহলে সেখান থেকে k ড্যাশ হয়ে যাবে 2.003 10 টু দি পাওয়ার -3 ডিভাইডেড বাই 55, বললেই হয়ে যাচ্ছে। দেন ক্যালকুলেট করে ইউনিট টার্মস তো মোল ইনভার্স ডিটারমিনেন্ট ইনভার্স ইউনিট, দ্যাটস ভেরি ইজি। আজকে এইটুকুই থাক।